দর্শক দেখুন, পদত্যাগ করতে চলেছেন ডক্টর ইউনূস, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ক্ষোভ প্রকাশ। অভিমানে পদত্যাগ করতে চান ডক্টর ইউনূস। কালকে সন্ধ্যার পর থেকে এই খবরটা এসছে, রাতের দিকে একটু বেশি করে এসছে। বিকেলের দিকে একটা গুঞ্জন আকারে খবরটা এসছিল, কিন্তু রাতের দিকে যেটা আরো নিশ্চিত হওয়া গেল সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা ছিলেন, এখন দল গঠন করে নেতৃত্ব দিচ্ছেন, তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন ডক্টর ইউনূসের সঙ্গে, এবং আরো দুজন যারা উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এরা সবাই ছাত্র নেতা, সমন্বয়ক ছিলেন, মুভমেন্টে সব ছিলেন। কতটা কিভাবে কে যুক্ত ছিলেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। মাহফুজ আলম সম্পর্কে প্রশ্ন রয়েছে, ওদের অন্দরই রয়েছে। যাই হোক, ওনারা নাকি সব বৈঠক করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম তিনি মিডিয়াকে বলেছেন, বিবিসি বাংলাকে বলেছেন যে হ্যাঁ, এইরকম ভাবছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাই। তো কারণ হিসেবে যে কথাগুলো উঠে এসছে, যে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে কেন থাকবো, থেকে যদি কাজ করতে না পারি কেন থাকবো, কিছুই তো করতে পারছি না। এবং সেখানে যেটা বলার চেষ্টা হয়েছে যে এত চাপ, পলিটিক্যাল পার্টিগুলো এত চাপ দিচ্ছে, সংস্কারও ঠিক মতো করে করতে পারছি না। তারপরে এখানে আন্দোলন, সেখানে আন্দোলন, এখানে ক্ষোভ, ওখানে বিক্ষোভ, রাস্তা ব্লক। তো যদি আমাকে সহযোগিতাই না করা হয় তো আমি কেন থাকবো পদে? তাই আমি পদত্যাগ করতে চাই। এবং পরে জানা গেল যে ওখানে যে উপদেষ্টা যে আছে মন্ডলী, তার বৈঠকটা যেটা হয়েছিল কালকে দিনের বেলাতে, মানে যেই সময় হয় আর কি, একেবারে টাইমটা বলা যাচ্ছে না। তো বৈঠকের পরে একটা ফর্মাল, মানে বৈঠক তো হয়, বৈঠকের পরে নাকি আলাদা করে উনি উপদেষ্টাদেরকে তখনই বলেছিলেন যে আমি থাকবো না, আমার ভালো লাগছে না, আমি চলে যাবো, ছেড়ে দিয়ে। তো সেটা গুঞ্জন আকারে এসেছিল বাইরে, কিন্তু পরে সেটাও নিশ্চিত হওয়া গেল। আর নাহিদ ইসলামরা একেবারে পরবর্তী সময়ে গিয়ে বৈঠকের পরে বেরিয়ে এসে যেহেতু কথাটা বলেছেন, তাতে একেবারে নিশ্চিত হওয়া গেল যে সত্যিই ডক্টর ইউনূস ছেড়ে চলে যেতে চাইছেন, এই পদকে ছেড়ে চলে যেতে চাইছেন, পদে থাকতে চাইছেন না। তিনি ওইসব ব্যাখ্যা করেছেন, খুব চাপ, কেউ কাজ করতে দিচ্ছেন না, ঐক্যমত হচ্ছে না, তো আমি কি করে থাকবো? আমি, তোমরা একটা আলাদা উপদেষ্টা মন্ডলী তৈরি করে ফেলো, মানে আলাদা একটা সরকার গঠন করে ফেলো, অন্য কাউকে সামনে রেখে। আমি পারবো না। এবং ছাত্রদেরকে, ওই যারা সমন্বয়ক যারা ওখানে গিয়েছিলেন, নাহিদ ইসলাম বা ওনাদেরকে বলেছেন যে তোমরা সব আমাকে বললে, নিয়ে এলে, বসালে, সবাই সাহায্য সহযোগিতা করবে, এখন তো দেখছি করছেন না, সব এদিক সেদিক, তো আমি কেন থাকবো? আমি তো কিছু করতে পারছি না, আর করতে পারবো বলে মনেও হচ্ছে না, সুতরাং আমি ছেড়ে দিয়ে চলে যাব। খুব অভিমান হয়ে গেছে আর কি ডক্টর ইউনূসের, অপারক, ফেলিওর, ব্যর্থ, নিজেই স্বীকার করছেন, পেরে উঠছেন না সরকার চালানোর যে কাজটা। আর আরেকটা কথা বলেছেন নাহিদ ইসলাম বেরিয়ে এসে, মানে এটা ওনারা যেটাকে বললেন যে আমরা গিয়েছিলাম বোঝাতে, না আপনি ছাড়বেন না, থাকুন, আমরা সকলকে সহযোগিতার আহ্বান করব, আপনি থাকুন পদে, আপনাকে থাকতে হবে, আপনাকে দরকার, এরকম বুঝিয়ে এসছেন। কিন্তু বুঝিয়ে এলেও ওখানেই মানে উনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি যে না ঠিক আছে আমি থাকছি, উনি বলেছেন আমি ভাবছি। তার মানে এখনো ভাবনাতে রয়েছেন ডক্টর ইউনূস, আমি পদত্যাগ করব। সেই জন্যই বলছি যে কোনো সময় হয়তো পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। আর তার আর একটা কথা আমি বলে রাখতে পারি এখন থেকে, যে পদত্যাগ করা ছাড়া ডক্টর ইউনূসের কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আরামবাগ টিভি কিন্তু অনেক মেপে মেপে জোপে কথা বলে, উল্টোপাল্টা কথা বলে না, গল্প কথা বলে না। আরামবাগ টিভি অনেকদিন ধরেই বলে আসছে যে দেখবেন, এই যে নির্বাচন বলা হচ্ছে না, তার আগেই দেখবেন একটা কিরকম গন্ডগোল হয়, হবেই তো, এটা নর্মাল প্রসেস না তো, এইভাবে একটা সরকার চলতে পারে না।
হয় ওনাকে ছেড়ে পালাতে হবে, না হলে দেখবেন ইউনূস হটাও বলে রাস্তাতে মুভমেন্ট শুরু হবে। এটা হতে এইভাবে একটা সুন্দর সরকার গঠন হতে পারে না। সেই সুযোগটা নষ্ট করে ফেলেছেন ডক্টর ইউনূস। সেই সুযোগটা ছিল ছিল নষ্ট করে ফেলেছেন। যে ওয়েবটা ছিল, মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মানুষ নতুন ভাবে যেটা দেখতে চেয়েছিলেন, মানে হাসিনার প্রতি তো একটা রাগ ক্ষোভ একটা অংশের মানুষের ছিল, কিন্তু তাকে সরিয়ে যেভাবে আমি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকবো এইভাবে উইদাউট ইলেকশন ক্ষমতা ভোগ করব, এটাই হয়ে যাচ্ছে সর্বনাশের কারণ। আমি দর্শক বলেছিলাম, মনে করবেন আপনারা, যে এই যে দেরি করলেই কিন্তু ইউনূসের সর্বনাশ হবে। কারণ একটা হাওয়া কাজ বাড়বে, একটা অ্যান্টি হাওয়া বাড়বে, একটা সময় গিয়ে সামলাতে পারবেন। ওনার উচিত উচিত আমি বলেছিলাম তখন, ওনার উচিত ছিল যে ঘটনার 3 মাসের মধ্যে একটা ভোট নির্বাচন করিয়ে নেওয়া। তাহলে একটা নির্বাচিত সরকার আসতো, তারা তাদের মতো করে চলতো। নির্বাচিত সরকার না হলে সব কাজও তো করতে পারে না, সম্ভব না, সব সিদ্ধান্ত তো নেওয়া তো সম্ভব না একটা উপদেষ্টা গঠনের মাধ্যমে একটা সরকার চালালে। আর একটা নির্বাচন হয়ে গেল, এবার সরকার সেটা তার মতো করে সামলালো। উনি হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে এসে বসলেন, ভাবলেন যে আমি 2 বছর 3 বছর বা তারও বেশি ঠিক চেয়ারে বসে থাকবো কিছু লোককে উপদেষ্টা সাজিয়ে। এটা হয় না। এমনিতে একটা সংকট আছে না, বাংলাদেশের সংকট আছে, সেই সংকটকে মোকাবিলা করাটা সহজ না তো। তো উইদাউট ইলেকশন আমি বছর পর বছর বসে বসে থাকবো হয়? আর অন্য পার্টিগুলো কি চুপ করে বসে থাকবে? আপনি হঠাৎ করে মুখ্য উপদেষ্টা দেশটাকে মানে আপনি ছড়ি ঘোরাবেন আর সামলাতে পারবেন না, একটা এখনো মব জাস্টিস বন্ধ করতে পারছেন না, যা ইচ্ছা তাই চলছে, যা ইচ্ছা তাই চলছে, আর আপনি বসে থাকবেন, কিছুই করতে পারবেন না, ডেভেলপমেন্ট নেই, কিছু নেই, শুধু আদো আদো কথা বলবেন, কিছু ভালো ভালো কথা বলবেন, আর আপনাকে সামনে রেখে কিছু ওই ফচকে ছেলে, বাচ্চা ছেলে, তারা ভাবেন আরো বিরাট মক্কা দেখে ফেলেছি, তাদেরকে সুযোগ করে দেবেন, তারা নাকি পার্টি গঠন করেছে, সেটা বিরাট করে আগে তৈরি করুক, ডানা মেলুক, তারপর নির্বাচন দেবে। হয় নাকি সেটা? হয়? তারাই একেবারে 21শে জুলাই, কি যেন কত জুলাই, জুলাই বিপ্লব করে 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 ফেলেছেন তারাই, আর কারো কোনো যোগ ছিল না, অন্যান্য পার্টির কোনো সহযোগিতা ছিল না। এই প্রশ্ন দিন দিন বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে। তো এবার কি করে সামলাবেন? আর উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ভোটের প্রতি অনীহা, এবং সব থেকে এখন কার্যত ঘরে বাইরে চাপে পড়ে গেছেন ডক্টর ইউনূস। একটা তো জানেন, নরেন্দ্র মোদী এমন চাপ দিয়েছেন, বাণিজ্যের একেবারে টাইট টাইট দিয়ে দিয়েছেন, স্থলপথে মালপত্র ভারতে ঢুকবে না বলে দেওয়া হয়েছে, নর্থ ইস্টে ঢুকবে না। এটা একটা চাপ তৈরি হয়েছে ওখানকার মানুষের মধ্যে। তারাও বলছেন কি তাহলে সরকার চালাচ্ছে, যে ভারত এত খেপে যাচ্ছে, ভারত এত খেপে যাচ্ছে কেন, একটা অংশের মানুষ বলছেন। আর একটা অংশ ছেড়ে দিন, তারা পাকিস্তানপন্থী আনাড়ি, বোঝে না যে দেশের ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে এইসব করতে গিয়ে। যারা বোঝেন তারা বলছেন কি সম্পর্ক তৈরি করছে তুমি, আজকে ভারত পণ্য বয়কট করে দিচ্ছে কার্যত, মানে আহ বলেছে ঢুকতে দেবো না। আমাদের লোকেরা তা খুব বলতেন ভারতীয় পণ্য বয়কট করব, তো ভারত তো উল্টোটা করে দিল, বয়কট করলো না, ডিরেক্টলি বললো যে ডিরেক্টলি ঢুকবে না নর্থ ইস্টে, যাও ঘুরে ঘুরে এসো কলকাতা হয়ে। একই ধরনের বিষয়টা হয়ে গেল। তো আমাদের লোকেরা যেটুকু ইনকাম করতেন বাইরে সাপ্লাই দিয়ে, তারা খাবেন কি? তো বিক্ষোভ শুরু হয়েছে। তো আপনি কি সরকার চালাচ্ছেন? তাহলে এটা একটা বিরাট চাপ, এরকম আরো সব চাপ তৈরি হয়েছে, এটা হচ্ছে বাইরের চাপ। এটা একটা বেসামাল পরিস্থিতি, কান্নাকাটি আলোচনায় বসতে চাই বলে বলা হয়েছে। আর অন্দরের চাপটাও একটা বড় চাপ তৈরি হয়েছে, এবং তার মধ্যে দর্শক, তার মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওখানকার সেনা প্রধান, যার উপরে দেশটা অনেকটাই দাঁড়িয়ে, সেনা প্রধান, ওনার কিন্তু পরিবর্তন হয়নি, হাসিনার আমলেই তিনি সেনা প্রধান, ওয়াকারুজ্জামান, উনি কতগুলো মন্তব্য করেছেন রিসেন্টলি, সেটা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। এবং আমার মনে হয় তাতেই নার্ভ ফেল হয়ে গেছে ডক্টর ইউনূসের, যে ওয়াকারুজ্জামান এইরকম ডেডলাইন দিয়ে দিচ্ছেন বা এরকম মন্তব্য করছেন। যেমন একটা মন্তব্য দেখুন, মারাত্মক, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। একজন সেনা প্রধান তার উচিত বলে বলেছেন, কিন্তু উচিত মানে এটা একটা বিরাট বার্তা। এই যে ইউনূস এখন ভোট করতে চাইছিলেন না, যে দলটা নতুন গঠিত হয়েছে এনসিপি, তারাও এখন ভোট করতে চাইছেন না। তাদের আদতে কি ভোট করার ইচ্ছা আছে কিনা সেটা এখন প্রশ্নের, নাকি লুট করে নিয়ে ক্ষমতায় চলে আসবো।
আর সেটা করতে গেলে তো একটু ডানা মেলতে হবে, ঠিকঠাক সংগঠন তৈরি করতে হবে, তো একটু সময়, তারাও সময় নিচ্ছিলেন না, এখন ভোট হবে না, সংস্কার যতক্ষণ না হচ্ছে ভোট হবে না। আরে সংস্কার আর কবে হবে? এতগুলো মাস চলে গেল, 9 মাস চলে গেল, মানে সংস্কার হতে কদিন লাগে? কতগুলো পলিসি চেঞ্জ করে নিতে হয়ে যায়। আর কত বড় সংস্কার আপনারা করতে পারবেন? একটা সরকার ক্ষমতায় এলে তবে তো পার্লামেন্টের মাধ্যমে সংস্কার হবে, সবই কি নিজের ইচ্ছে মতো কয়েকজন মিলে করলে হয়ে গেল? আসলে সময় নেওয়া এতদিন কিন্তু নির্বাচনটা করলে করানো হয়ে যেত, এবং সেই সময় একটা অন্যভাবে নির্বাচনটা হয়ে যেত। তো তখন একটা অন্য আবেগ তৈরি হয়ে গেছিল না মাঝখানটাতে। এবার তো সব নানান প্রশ্ন প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেখান থেকে প্রবলেম তৈরি হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সমস্যা তৈরি হচ্ছে। সেনা সেটা বুঝছে, সেনা বুঝছে তো যে কিরকম চলছে, মারামারি নেই, কিছু নেই, যা তা করছে। এমনকি বর্ডার এলাকাতে, বলবো যে বর্ডার এলাকাতে ওদের যারা আছে বিজেপি, তারা কিন্তু নিয়ম মেনে চলার চেষ্টা করেন অনেকটাই, কিন্তু আম পাবলিক যা আছেন তারা তাদেরকেও মানেন না, যারা ডিরেক্টলি ভারতের লোককে ধরে নিয়ে চলে যাচ্ছে। এমনকি তারপরে বিজিবি জানতে পেরে আনতে গেলে তাকেও দিতে চায় না, মানে যাচ্ছে, দেখে কাউকে মানে না, কিছুই মানে না। পুলিশ একটু কড়া অ্যাকশন নিলে তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করে, আর্মি একটু কিছু করতে গেলে তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করে। কি রে ভাই, এটা যদি মিনিমাম মানামানি না থাকে তো কি করে চলবে? এবং একটা কোর্টের রায় হয়েছে, হাইকোর্টের রায়, যে ওখানে ঢাকা দক্ষিণের মনে হয় কর্পোরেশনের মেয়র ব্যাপার, ইশরাক হোসেন মেয়র হবেন, মানে উনি হবেন বলে ওনার পক্ষে রায় এসছে, তিনি এখন বিএনপি, তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, বিএনপি সবাই কিন্তু একসঙ্গে সরকারটার মধ্যে আছেন, মানে সমর্থন, তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তো এবার যেটা হচ্ছে, হাইকোর্ট কেন তার পক্ষে রায় দিল, মানে তাকে মেয়র করার জন্য, তো সেটা নিয়ে আবার এই এনসিপির এই যে সব সমন্বয়ক, এরা সার্জিস আলম মন্তব্য করেছেন, টাকার বিনিময়ে যদি রায় হয়ে যায়, মব জাস্টিসে যদি রায় হয়ে যায়, এমন হাইকোর্ট থাকার দরকার কি? হাইকোর্ট কেউ মানে না, সব বাচ্চা বাচ্চা ছেলে নতুন দল তৈরি করছে, হাইকোর্ট কেউ মানে না। তো এইগুলো তো নিশ্চয়ই ফিল করছেন না সেনাপ্রধান, একটা এত বড় মানে এতদিন ধরে রয়েছেন। তো উনি বলেছেন যে নির্বাচন কিন্তু ডিসেম্বরের মধ্যেই হওয়াটা উচিত। এর এই হওয়া উচিতের মাধ্যমে অনেক কিছু হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, যে তারপর না হলে কি হয় পরিস্থিতি বলা কিন্তু খুব মুশকিল, বা আরো খারাপ অবস্থা হয়ে যেতে পারে দেশটা। সব কথা তো উনি বলবেন না, উনি শুধু বারবার কথা বলার সময় বলে দেন, আমি দেখেছি, আমি কিন্তু বলে দিচ্ছি এই কথাটা, পরে বলবেন না যে আমি বলিনি। এটা কিন্তু উনি সতর্ক এইভাবে কিন্তু করে দেন, এইভাবে করে দেন। তো এবং আরেকটা বিষয় ওখানে হয়েছে, সেটা নিয়েও মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। একটা মানবিক করিডোর নাকি ইউনূস, ডক্টর ইউনূস দিতে চাইছেন, ওই রাখাইনদের সাহায্য করা ইত্যাদি, মানবিক করিডোর এখানে সেখানে, মানে বাইরের মানে জাতিসংঘের লোকেরা আসবে, তারপরে আমেরিকার একটা প্রভাব থাকবে, আর্মি থাকবে, অমুক তমুক, মানবিক করিডোর। ইনি বলছেন মানবিক করিডোর যাকে তাকে যেভাবে দিলে হয় নাকি? মানবিক করিডোর ত্রাণ সাহায্য ইত্যাদির জন্য আসবে, কিন্তু পরে এটা দেশের সার্বভৌম নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। হুট করে একটা দেশের অংশে কেউ একটা বাইরে থেকে এসে বললো আমাকে একটা জায়গা দাও, এখান থেকে আমরা ত্রাণ সামগ্রী সাহায্য করবো মায়ানমারে। কেন মায়ানমারে, মানে রাখাইনে আর সাহায্য করার আর কোনো রাস্তা নেই? কত সমুদ্রের উপকূলের বা একটু সাইডে কত বন্দর টন্দর আছে, ওখান দিয়ে করা যায় না? তো হঠাৎ করে আমাদের দেশের অভ্যন্তরে কেন মানবিক করিডোর? আর মানবিক করিডোর গুলো খুব ডেঞ্জার হয়ে যায়, একটা সময় পরে ওখান দিয়ে অস্ত্র শস্ত্র, এমনকি ড্রাগ চালানের একটা বিরাট জায়গা তৈরি হয়ে যায়। তখন আমরা জায়গাটা দিয়ে ফেললে আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তো আর এই সিদ্ধান্ত কেন নেবেন এই বর্তমান সরকার? এত বড় একটা সিদ্ধান্ত এটা নিতে গেলে তো একটা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো একটা মতের প্রয়োজন রয়েছে, তাদের একটা মতামতের প্রয়োজন রয়েছে। এটা কি একটা এরকম একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে? এর জন্য একটা নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে। মানে বিরাট আপত্তি করেছেন সেনাপ্রধান হিসেবে। এটা কে সিদ্ধান্ত নিচ্ছেন? আপত্তি করেছেন। তার মানে কি ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলছেন উনিও, বা সতর্ক করছেন, বা তার চাল চলন নিয়ে প্রশ্ন তুলছেন, তার মানে প্রশ্ন জেগেছে। তাকেও তো দেশটা তো সামলাতে হয় না সেনা হিসেবে, তাই না? কি করবেন একটা সময়, উল্টে দিয়ে পুরো দায়িত্ব নিয়ে নেবেন কিনা, ইউনূসকে সরিয়ে দিয়ে, পরিস্থিতি যদি লাগামের বাইরে চলে যায়, তাই করতে হবে তাকে। তো এই হচ্ছে দর্শক ব্যাপার। ডক্টর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনিও এরকম ক্ষোভ বিক্ষোভ
খানিকটা মানে নিজের নিজের উষ্মা প্রকাশ করেছেন, সেটাও মানুষের মনে একটা আলোড়ন তৈরি করেছে যে কি করছেন ইউনূস। আর ইউনূসের চাপে পড়ছেন যে আমার এরকম বলছেন, আমরা হয়তো এখন ভোটটা করাবো না বা এই মানবিক করিডোর করাবো এরকম বলছেন, দূর ভাল লাগছে না, হতে পারে এই জায়গা থেকে অভিমান হয়েছে বেচারা, বেচারির। আর শুধু কি তাই, এবার তো এখন প্রকাশ্যে উপদেষ্টাদের পদ থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে প্রকাশ্যে। সবে মানে উপদেষ্টারা এইসব একটু এনজয় করছেন পদে, এখন তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে, পদত্যাগ চাই। উনি হয়তো এটাও ভাবছেন এক্ষুনি না আবার কিছুদিন পরে শুরু হয়ে যায় ইউনূসের পদত্যাগ চাই, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই বলে রাস্তাতে না আবার শুরু হয়ে যায়, তখন তাহলে আমাকে এমনি যেতে হবে, তার থেকে বাবা কেটে পড়ি। কারণ এই যে উপদেষ্টাদের পদত্যাগ শুধু এ না, আপনারা স্লোগান শুনবেন, কি স্লোগান দেওয়া হয়েছে আসিফ মাহমুদ এবং মাহফুজ সম্পর্কে, দেখবেন কতটা সাহস তার মানে বেড়ে যাচ্ছে, মানে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতেও কোনো ভয় নেই এখন মানুষের, ওখানকার পার্টি বা জনতা যারা আছেন। দেখবেন কি স্লোগান দেওয়া হয়েছে, শুনুন। বুঝতে পারলেন না, সাউন্ডটা একটু প্রবলেম আছে। আসিফ একটা ব্যাঙের নাম আর মাহফুজ একটা সান্ডার নাম। আসিফ একটা ব্যাঙের নাম, মাহফুজ একটা সান্ডার নাম। দেখুন শুনুন। ব্যাঙ তো চিনেন, কিন্তু সান্ডার চেনেন তো? ওই একটু সেই বিদেশি টিকটিকি টাইপের সান্ডার, সান্ডার। তো এইরকম বলা শুরু হয়ে গেছে। আসিফ একটা, আসিফ মাহমুদ উনিও তো একজন উপদেষ্টা, উনি একজন উপদেষ্টা, এই যে আসিফ মাহমুদ, ইনি হচ্ছে, এটা একটা ব্যাঙের নাম। আর মাহফুজ আলমকে চেনেন, ভারত বিদেশে খুব কথাও বলে থাকেন, এটা একটা সান্ডার নাম, সান্ডার নাম। তো এইসব শুরু হয়ে গেছে ওখানে এখন প্রকাশ্যে বলা। এখন হয়তো ইউনূস ভাবছেন এই না আবার আমার নামে আবার ইউসুফ একটা অমকের নাম, দর্শক আপনারা বলবেন কি নাম, হয়তো আপনি বলতে না আবার শুরু হয়ে যায়, পদত্যাগের দাবি না শুরু হয়ে যায়। সুতরাং বাবা কেটে পড়ি, বরং বিদেশে চলে যায়, যেটুকু যা হয়েছে কেস টেস তো তুলিয়ে নিয়েছি, এবার বাবা কেটে পড়ি। হয়তো সেই জন্যই উনি কেটে পড়তে চাইছেন, কিন্তু ওনাকে কাটতে হবে, আমি এটা বলে দিই আপনাদেরকে, উনাকে কাটতেই হবে। মানে উনি যা করে ফেলেছেন সুযোগ কিন্তু মিস করে ফেলেছেন। যদি সসম্মানে উনি বিদায় নেবার যদি উনি চাইতেন, তাহলে কিন্তু ৩ মাসের মধ্যে নির্বাচনটা করে দিয়ে উনার কিন্তু সসম্মানে ওখান থেকে চলে যাওয়াটা উচিত ছিল, বা হয়তো কোনো বড় পদে বসতে পারতেন, রাষ্ট্রপতি হতে পারতেন, নির্বাচন দিয়ে দিয়ে সকলের সকলের সম্মানটা পেতেন। কিন্তু ওই যে ছাত্রপক্ষের দিকে ঝুঁকতে গিয়ে, ছাত্রপক্ষের দিকে ঝুঁকতে গিয়ে বাকি সব বিগড়ে যাচ্ছেন আস্তে আস্তে। অন্য পার্টি, বড় বড় পার্টি আছে তো বিগড়ে যাচ্ছে তারাও, তারাও বলছেন দ্রুত নির্বাচন দিতে হবে। আর সেনাপ্রধানও এরকম কথা বলেছেন, ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। ফলে উনি কিন্তু ওনার টাইমিং, ওনার এটা মানে ফেস লস করে ফেলেছেন, উনি টাইমিংটা নষ্ট করে ফেলেছেন। ওনার সসম্মানে যদি থাকার ইচ্ছে থাকতো, আগে এর এর মধ্যে নির্বাচন দিয়ে দেওয়াটা উচিত ছিল। ওনার ধান্দা অন্য ছিল, ওনার মনেও স্বপ্ন ছিল পার্টি গঠন করব, পারলেন না নিজে, ছাত্রদেরকে দিয়ে করছেন, হয়তো আরো কিছু ভাবনা ছিল, সেটা করতে গিয়ে এখন কিন্তু দিন দিন সর্বনাশ হচ্ছে। এরপরও যদি দ্রুত নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত না নেন আর যদি পদত্যাগ না করেন, তাহলে ওনাকে ছুটতে হবে, তাহলে ওনাকে ছুটতে হবে। দেখবেন ওনার বিদায়টা কিভাবে হয়, ভয়ঙ্কর ভাবে ওনার বিদায় হবে। আর এটাও ভেবে রাখুন, উনি পদত্যাগ করলে যারা আজকে এই যে ছড়ি ঘোরাচ্ছেন ছাত্র নেতা সমন্বয়ক যারা, দেখবেন তাদের কতজন দেশে থাকেন। মানে ভোটের আগেই বলছি, ভোটের আগে শুধু পদত্যাগ করুন, তারপর দেখুন পরিস্থিতি কি তৈরি হয়। সব মিলিয়ে দর্শক, বাংলাদেশের হাল কিন্তু আবার নতুন করে খারাপ হচ্ছে, আবার নতুন করে একটা সমস্যা তৈরি হবে। ফলে শান্তি নেই, হাসিনাকে সরিয়েও বাংলাদেশের মানুষের মুখে হাসি নেই, হাসি থাকবে না, এইভাবে হাসি আনা যায় না, এটা নিয়ম না। সবকিছু চলছে নিয়মের বাইরে, মানুষ ক্ষোভে ফুঁসছেন, সবাই প্রকাশ্যে আসছেন না, বলতে পারছেন না। যেদিন ক্ষোভের সামগ্রিক বহিঃপ্রকাশ হবে, দেখবেন বাংলাদেশের পরিস্থিতি নতুন করে কি হয় আর ইউনূসের হাল কি দাঁড়ায়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।